গল্প স্বল্পে পড়ছি অনিশ দেবের লেখা গোয়েন্দা গল্প murder.com। আজ শেষ পর্ব। পরদিন আবার গেলাম স্পেকট্রাম অ্যাডের অফিসে। গতকালের হলুদ চুড়িদার মেয়েটি আজ গোলাপি চুড়িদার পরে আছে। কপালে সেই চুলের ঝালর, তার নিচে টানা টানা চোখ। আমাকে দেখা মাত্রই সৌজন্যের হাসি হাসল, সোফার দিকে চোখের ইশারা করল। সোফায় বসে আমি মেয়েটিকে শর্মিলা বোসের কথা জিজ্ঞেস করলাম। উত্তরে মেয়েটি বলল যে শর্মিলা বোস এখনও আসেননি, তবে ওর আসার সময় এখনও পেরিয়ে যায়নি। আমি চাইলে অপেক্ষা করতে পারি। চাইলে মানে? শর্মিলা বোসকে আমার চাই। গতকালের পুলিশি হানার পর আমি রীতিমতো মরিয়া হয়ে উঠেছি। মা, ব্রতিন, মিলি যদি একবার জানতে পারে যে দত্তগুপ্তের ফ্ল্যাটে আমি কিসের লোভে গিয়েছিলাম, তাহলে তো আমাকে হয়তো সুইসাইড করতে হবে। কি একটা কাজে সঞ্জিত কর অফিসের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলেন। রিসেপশনের মেয়েটির সঙ্গে কথা বলে আবার ভেতরে চলে যাচ্ছিলেন। আচমকাই আমাকে দেখতে পেলেন। আরে, আপনি এসে গেছেন? চওড়া করে হাসলেন সঞ্জিত কর। আমি কাঁচোমাচো মুখ করে মাথা নাড়লাম, যার অর্থ হলো না এসে উপায় কি। একটু ওয়েট করুন, শর্মিলাদি আজ হয়তো আসবেন। সঞ্জিত করের কথা শেষ হতে না হতেই বাইরে থেকে কাচের দরজা ঠেলে একজন ভদ্রমহিলা ভেতরে এসে ঢুকলেন। ফর্সা গোলগাল চেহারা, কোকড়ানো চুল, চোখে সানগ্লাস, ম্যাচ করা শাড়ি ব্লাউজ দিব্যি মানিয়েছে। ওকে চিনে নিতে অসুবিধে হলো না। মিস্টার করকে দেখে খুশির হাসি হেসে ভদ্রমহিলা বললেন, হাই সঞ্জিত, কোনো ভালো খবর আছে? সঞ্জিত কর বড় করে হাসলেন, তারপর আমার দিকে ইশারা করে বললেন, দারুণ গুড নিউজ আছে। ইউর ওল্ড ফ্রেন্ড ইজ ব্যাক। আপনি কথা বলুন, আজ আপনার সঙ্গে আমার কোনো কাজ নেই। নেক্সট মানডে বিকেলের দিকে একবার আসবেন। কথাগুলো বলেই সঞ্জিত কর ভেতরের ঘরের দিকে চলে গেলেন। ভদ্রমহিলা ওকে কোনো জবাব দিতে পারেননি, শুধু ঘাড় কাত করে হ্যাঁ বুঝিয়েছেন। কারণ রিসেপশনের সোফায় আমাকে দেখেই ওর মুখ সাদা হয়ে গেছে, চোখ পাগলের মতো হয়ে গেছে ভয়ে। অবশেষে আমি ওর দেখা পেলাম। এইবার একটা হেস্তনেস্ত করতে হবে। দত্তগুপ্তকে কে খুন করেছে আমি জানতে চাই। শর্মিলা বোসের সঙ্গে রাস্তায় বেরিয়ে আমি একটি কথাও বলিনি। একবার শুধু বলেছি, আমার নাম রিতেন মিত্র, সূর্য সেন স্ট্রিটে থাকি। আপনার সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে, আর সেটা খুব নিরিবিলি জায়গায় হলে ভালো হয়। কিন্তু দোনমনা করার পর শর্মিলা বোস ছোট্ট করে জিজ্ঞেস করলেন, আমার বাড়িতে বসে কথা বললে কোনো প্রবলেম আছে? না, বরং সেটাই ভালো হবে। কি করে আমার খোঁজ পেলেন? সংক্ষেপে সব বললাম। তারপর ওয়েলিংটন স্কোয়ারের কাছ থেকে একটা ট্যাক্সি ধরে আমরা ছুটলাম গড়পাড়ের দিকে। ট্যাক্সিতে শর্মিলা একবার কথা বলা শুরু করেছিলেন, কিন্তু ট্যাক্সি ড্রাইভারের দিকে ইশারা করে আমি ওকে থামিয়ে দিয়েছি। আমার মনে তখন শয়ে শয়ে পাগলা ঘোড়া ছুটছে। বহু প্রশ্ন একসঙ্গে ছুটে এসে হুমড়ি খেয়ে পড়েছে ঠোঁটের কাছে। আমি বর্ষার কথা ভেবে মনটাকে শান্ত করছিলাম। অফিসে এখনও কার সঙ্গে গল্প করছে কে জানে। মংপু কিংবা রেইনম্যান নিশ্চয়ই ওর কাছাকাছি আছে। গড়পাড়ের একটা পুরনো বাড়ির একতলায় থাকেন শর্মিলা। 1.5 ঘরকে জোড়াতালি দিয়ে ফ্ল্যাটের মতো করে নিয়েছেন। মাস 6 হলো বিয়ে করেছেন, তবে সিঁথিতে রঙের ছোঁয়া নেই, কারণ যে ধরনের কাজ তিনি করেন তাতে অসুবিধে হয়। একটা প্লাস্টিকের চেয়ারে আমাকে বসতে বললেন শর্মিলা। নিজে একটা খাটো টুলের উপরে বসলেন। ছোট ঘর, অভাব আর চাহিদা দিয়ে সাজানো। বুঝতে পেরেছিলাম ওর লড়াইটা বেশ কষ্টের। ওকে কষ্ট দিতে আমার খুব কষ্ট হবে। আমার মুখে বোধহয় তেষ্টা আর ক্লান্তির ছাপ ফুটে উঠেছিল, কারণ পাশের ঘরে গিয়ে আমার জন্য 1 গ্লাস অরেঞ্জ স্কোয়াশের শরবত তৈরি করে নিয়ে এলেন। কাচের গ্লাসটা হাতে নিয়ে অনুভব করে একটু অবাক হয়ে তাকাতেই শর্মিলা বললেন, সরি, ফ্রিজ নেই। আমি এক ঢোকে গ্লাসটা খালি করে ওকে ফেরত দিলাম। হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছে নিয়েই প্রশ্ন করলাম, দত্তগুপ্তকে কে মার্ডার করেছে? শর্মিলার হাত কেঁপে গেল। গ্লাসটা মেঝেতে একপাশে রাখতে গিয়ে ঠক করে শব্দ হলো। তারপর কয়েক সেকেন্ড সময় নিয়ে বললেন, আমি জানি না ম্যাডাম, এখন ছেলে মানুষের সময় নয়।
পুলিশ যে কোনো সময় এসে আপনার বাড়ির কড়া নাড়বে। আমার বাড়িতে ইতিমধ্যেই হানা দিয়েছে। দেখুন, এখন 5টা বাজে, আর ঘণ্টাখানেকের মধ্যেই আমার হাজব্যান্ড এসে পড়বে। ও খুব বদরাগী লোক, হয়তো কি না কি ভেবে উল্টোপাল্টা কিছু একটা করে বসবে। আমি কোনো কথা না বলে পকেট থেকে মোবাইল ফোনটা বের করলাম। বললাম, আপনি কি চান আমি এই মুহূর্তে কোরেয়া থানায় ফোন করে আপনার নাম অ্যাড্রেস বলে দিই? তাতে আমি হয়তো মরব, তবে আপনিও বাঁচবেন না। শর্মিলা মাথা নিচু করে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। অভিনয় কিনা কে জানে, তবে কিছুক্ষণ পর মাথা তুলে ভেজা চোখে তাকালেন আমার দিকে। আমার অবস্থা ঠিক আপনার মতো। মিস্টার দত্তগুপ্ত 6:30 নাগাদ আমাকে দেখা করতে বলেছিলেন। আমি 6:45 নাগাদ গিয়ে দেখি উনি বিছানায় মরে পড়ে আছেন। বিশ্বাস করুন, অনেস্ট টু গড। আপনাকে ফ্ল্যাটের দরজা খুলে দিয়েছিল কে? শর্মিলা কেমন যেন হকচকিয়ে গেলেন। ইতস্তত করে বললেন, রোগা ফর্সা মতন একটি মেয়ে। আমাকে দরজা খুলে দিয়ে সে কোথায় যেন বেরিয়ে গেল। আমি হেসে ফেললাম, বললাম, বোধহয় কোল্ড ড্রিঙ্কস আনতে গিয়েছিল। আবার সেই মেয়েটিকে খোঁজ করে যদি জিজ্ঞেস করি, তাহলে সেও নিশ্চয়ই একই গল্প শোনাবে। অন্য আরেকটি মেয়ে ওকে দরজা খুলে দিয়েছিল, তারপর ওর জন্য কোল্ড ড্রিঙ্কস আনতে গিয়েছিল। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। মিসেস বোস, ব্যাপারটা অনেকটা মুরগি আগে না ডিম আগের মতো হয়ে গেল না? আমি লাস্টবারের মতো আপনাকে বলছি, দিস ইজ নট এ জোক। আমি আপনাকে হেল্প করতে চাই। ডোন্ট মেক মি চেঞ্জ মাই মাইন্ড। মোবাইল ফোনটা উঁচিয়ে ধরে ওকে আবার পুলিশের ভয় দেখালাম। শর্মিলা মাথা ঝুঁকিয়ে দ্বিতীয়বার কেঁদে ফেললেন। ওর পিঠটা ফুলে ফুলে উঠছিল। ফর্সা পিঠে গাঢ় নীল রঙের ব্লাউজটা যেন কেটে বসেছে। আমি ওকে সামলে নেওয়ার সময় দিলাম। কিছুক্ষণ পরে শর্মিলা যা জানালেন তাতে ব্যাপারটা খুব একটা এগোলো না। শর্মিলা সত্যি সত্যি 6:45 নাগাদ দত্তগুপ্তের ফ্ল্যাটে গিয়েছিলেন। গিয়ে দেখেন ফ্ল্যাটের দরজা খোলা, ইঞ্চি খানিক ফাঁক হয়ে আছে। ভেতরে ঢুকে শর্মিলা দরজা বন্ধ করে দেন, কারণ দত্তগুপ্তের ফ্ল্যাটে ওর যাতায়াত বহুদিন ধরেই ছিল, ফলে কোনো ভয় টয় ওর মনে কাজ করেনি। রিসেপশনে কাউকে না দেখে ওর প্রথম খটকা লাগে। তারপর ভেতরে গিয়ে দেখেন দত্তগুপ্ত বিছানায় মরে পড়ে আছেন। ফ্ল্যাটে আর কেউ নেই। তখন ভীষণ ভয় পেয়ে ফ্ল্যাট ছেড়ে বেরোতে যাবেন, ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। শর্মিলা তখন ভয়ে পাগলের মতো হয়ে যান। দিশেহারা অবস্থায় কি করবেন ভেবে উঠতে পারছিলেন না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাকে দরজা খুলেন। তারপর তো আপনি সবই জানেন। ধরা গলায় বললেন শর্মিলা, আপনাকে চিনি না, জানি না, ঠিক কিভাবে কথা বলবো বুঝতে পারছিলাম না। আপনি সেদিন মিস্টার দত্তগুপ্তের ফ্ল্যাটে কেন গিয়েছিলেন? ভেতরের দ্বিধা কাটিয়ে সত্যি কথাই বললাম ওকে। তারপর জানতে চাইলাম, আপনি কেন গিয়েছিলেন? পাশের ঘর থেকে ফোন বেজে ওঠার শব্দ শোনা গেল। শর্মিলা তড়ি ঘড়ি উঠে ফোন ধরতে চলে গেলেন। একটু পরেই ফিরে এসে বললেন, এমন প্রফেশনে আছি যে ফোন না থাকলে চলে না, তবে খুব দরকার ছাড়া ফোন করি না। সব সময় ভয় হয় এই বোধহয় 150 ফ্রি কল পেরিয়ে গেল। আপনি ওখানে কেন গিয়েছিলেন? ঠান্ডা গলায় আবার প্রশ্ন করলাম। শর্মিলা দুবার ঢোক গিললেন। তারপর বললেন, মিস্টার দত্তগুপ্তের সঙ্গে একটা বোঝাপড়া ছিল। কিসের বোঝাপড়া? শর্মিলা উদাস চোখে আমার দিকে তাকালেন। ঘরের জানালা দিয়ে পাশের বাড়ির রংচটা দেওয়াল দেখা যাচ্ছিল। দেওয়ালে বিকালের রোদ ঠিকরে পড়ে শর্মিলার ঠিকানায় খানিকটা আলো পাঠিয়ে দিচ্ছিল। সেই আলোয় শর্মিলার ফর্সা গোলগাল মুখ ক্লান্ত পরিশ্রান্ত দেখাচ্ছিল, আর ওর কোকড়ানো চুলে অসংখ্য হাইলাইটের কুচি চিকচিক করছিল। রিতেনবাবু, আমার জীবনটা ছোটবেলা থেকেই নানান ঝড়ঝাপটায় কেটেছে। সেসব কাহিনী আপনাকে শুনিয়ে আর লাভ নেই। পিনাকি দত্তগুপ্তের ওখানে আমি প্রায় শুরু থেকেই ছিলাম। ওর ব্যবসা মেয়েদের নিয়ে, তবে তার নানান রকম লেভেল আছে। আমি ছোট্ট করে বললাম, জানি। কি করে জানলেন? শর্মিলা অবাক হয়ে গেলেন। জানেন লাস্ট লেভেলে কি ধরনের কাজ করতে হয়? জানি। এই 3 দিনে আমি প্রচুর খবর জোগাড় করেছি ম্যাডাম। পুলিশ আমাকে অ্যারেস্ট করতে এলে আমাকে তো আগে বাঁচতে হবে। সে যাকগে, আপনি যা বলছিলেন বলুন।
একটা দীর্ঘশ্বাস ফেলে শর্মিলা তেতো গলায় বলতে শুরু করলেন, আমি ওর কাছে সব লেভেলেরই কাজ করেছি, টেলিফোনে খোঁজ গল্প করা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত। পরের দিকে শুধু লাস্ট লেভেলের কাজই করতাম, প্রথম প্রথম অভাবের জন্য, শেষ দিকে হয়তো স্বভাবে দাঁড়িয়ে গিয়েছিল, কে জানে। শর্মিলা কেমন যেন আনমনা হয়ে গেলেন, কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বললেন, এই করতে করতে সময় গড়িয়ে গেল, বয়স গড়িয়ে গেল, কিন্তু কি আশ্চর্য দেখুন, যখন জীবনটা একেবারে হোপলেস জায়গায় চলে গেছে বলে ধরে নিয়েছি, যখন সব ফুল ঝরে গেছে, তখনই আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটল। কি? মরা গাছে ফুল ফুটল। আই ফেল ইন লাভ। জনির প্রেমে পড়ে গেলাম। বিষণ্ণ হাসলেন শর্মিলা। কখনো ভাবিনি এরকম বয়স পেরোনো বয়সে আমি প্রেমে পড়ে যাব, তাও আবার আমার চেয়ে কম বয়সী কোনো পুরুষের সঙ্গে। শর্মিলার মুখে ঠিকরে পড়া আলোটা ক্রমেই কোণে দেখা আলো হয়ে যাচ্ছিল। আমি অপেক্ষা করতে লাগলাম। এক অদ্ভুত ঘোরের ভেতর থেকে শর্মিলা কথা বলে চললেন। জনের সঙ্গে কাছাকাছি আসার পর আমার সব কিছু বদলে যেতে চাইল। ওর সঙ্গে আমার মেলামেশায় কোনো ফাঁক ছিল না, কিন্তু কোথায়ও ফুর্তি টুর্তি করে কেটে পড়বে তা না, আমাকে বিয়ে করার বায়না ধরল। আমার মনটাও কেমন যেন হয়ে গেল, রাজি হয়ে গেলাম। কিন্তু বিয়ের পর আমি কাজ বন্ধ করে দেওয়ার কথা বলতেই দত্তগুপ্ত ক্ষেপে গেলেন। জনি একটা প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটি অফিসারের চাকরি করে, আর টুকটাক মডেলিং করে আমি 2 পয়সা আয় করি, ফলে সংসার চালাতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। সেই জন্যেই ওসব কাজ ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু দত্তগুপ্ত পরিষ্কার আমাকে বললেন, একটা কেন 10টা বিয়ে করো, তবে লাইন ছাড়তে পারবে না, আমার বিজনেসের ক্ষতি হবে। দত্তগুপ্ত এমনিতে ভালো লোক ছিলেন, কিন্তু বিজনেসের 1 ইঞ্চি ক্ষতি হলেই রাগে পাগল হয়ে যেতেন। আমাকে তো ঘরে ডেকে নিয়ে যাতা বললেন। যখন দেখলেন আমি সেই এক গো ধরে আছি, তখন বিচ্ছিরিভাবে হেসে একটা বড় খাম বের করলেন। খামের ভেতরে 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি মাপের অনেকগুলো কালার ফটোগ্রাফ ছিল, নানান ধরনের কাস্টমারের সঙ্গে আমার ছবি, সবই বেডরুমের, একটাতেও গায়ে সুতো নেই। আমি তাতে ভয় পাইনি, কারণ জনি আমার এই লাইফের কথা জানতো, সব জেনেই ও আমাকে বিয়ে করেছে। তাই জোর গলায় দত্তগুপ্তের হুমকির প্রতিবাদ করি। একটা দীর্ঘশ্বাস ফেলে দুঃখের হাসি হাসলেন শর্মিলা, ছোট করে মাথা নাড়লেন এপাশ ওপাশ। তারপর বললেন, দত্তগুপ্তকে আমি চিনতে ভুল করেছিলাম। উনি আমার কথায় দমে না গিয়ে হেসে বললেন, শর্মিলা, তুমি বড় ছেলে মানুষ, প্রেম টেমের ব্যাপারগুলো আমি বুঝি। এই ছবিগুলো আমি তোমার হাজব্যান্ডের কাছে পাঠাবো না, ছাপিয়ে বই করে পর্নোগ্রাফির মার্কেটে বিক্রি করব। এত কম দামে বেচবো যাতে কয়েক মাসে লক্ষ লক্ষ কপি উবে যায়। তাতে ছবির সঙ্গে সঙ্গে তোমার নাম ঠিকানাও ছাপা থাকবে, কন্ট্যাক্ট ফোন নাম্বার, আর পার নাইট রেটও ছাপা থাকবে। তোমার সোশ্যাল লাইফ বলে কিছু থাকবে না, শুধু থাকবে অ্যান্টি সোশ্যাল লাইফ। এরপর দত্তগুপ্ত প্রাণ খুলে হেসেছিলেন। ভয়ে আমি কাঠ হয়ে গিয়েছিলাম। কাঁদতে কাঁদতে ওর ফ্ল্যাট থেকে ফিরে এসেছিলাম। তারপরে বহুবার ওকে রিকোয়েস্ট করেছি, কিন্তু ওকে নাড়াতে পারিনি। তখন বাধ্য হয়ে আমি নানা ভাইয়ের কাছে যাই। কে নানা ভাই? আমি জিজ্ঞেস করলাম। আর চোখে হাতঘড়ির দিকে একবার দেখলেন শর্মিলা, তারপর ঢোক গিলে বললেন, মিস্টার দত্তগুপ্তের এলাকাটা ওর দখলে। দত্তগুপ্ত মাসে মাসে নানা ভাইকে 10,000 টাকা করে দিতেন। নানা ভাইয়ের কাছে আপনি কবে গিয়েছিলেন? লাস্ট মান্থে। তারপর? নানা ভাইকে আমি চিনতাম, দত্তগুপ্তের ফ্ল্যাটেই একবার আলাপ হয়েছিল। তবে আমার কথা শুনে নানা বললেন, কোনো চিন্তা নেই, সব প্রবলেম সলভ হয়ে যাবে। তারপর? নানা ভাইকে আপনি কোনো টাকা দিয়েছিলেন? না না, কোনো টাকা দিইনি। নানা ভাই কীভাবে প্রবলেম সলভ করবেন বলেছিলেন? না, বলেননি। তাহলে কি নানা ভাই সবচেয়ে সোজা সরল পথে প্রবলেমটা সলভ করে দিয়েছেন? দত্তগুপ্তের মুখের উপর বালিশ চাপা দিয়ে। তারপর? হঠাৎই শর্মিলা বললেন, নানা ভাই মহিলাদের খুব রেসপেক্ট করেন। আমার অবস্থার কথা শুনে ছোট্ট করে শুধু বলেছিলেন, ম্যাডাম,
আপনার কথা যদি সাচ্চা হয় তাহলে ওই বাস্টারটার আমি কাম তামাম করে দেব। আর যদি খোঁজ নিয়ে দেখি আপনি মিথ্যা কথা বলেছেন, তাহলে আমার ছেলেরা আপনাকে পাবলিক প্লেসে বেজ্জত করে ছাড়বে। তখন তখন আমি কেঁদে নানা ভাইয়ের পা জড়িয়ে ধরি। কিন্তু আপনি এটা খেয়াল করেছেন, দত্তগুপ্তকে মার্ডার করলে নানা ভাইয়ের মান্থলি ইনকাম 10,000 টাকা করে কমে যাবে। হ্যাঁ জানি, সেই জন্যেই তো ঠিক বুঝে উঠতে পারছি না দত্তগুপ্তকে কে মার্ডার করল। আপনি আমাকে ফর নাথিং সন্দেহ করছেন। আমার মনের ভেতরে একটা ঘূর্ণি তৈরি হচ্ছিল। এ কোন জটে জড়িয়ে পড়লাম আমি? বর্ষার কথাটা মনে পড়ল। আমরা চুপচাপ থাকি না, আমাদের ঝামেলায় জড়ানোর কি দরকার? আমি কি তাহলে ভুল করছি? আপনি এখন কি করতে চান? শর্মিলার আচমকা প্রশ্নে আমি চমকে উঠলাম। সত্যি তো, এখন কি করব আমি? কেমন যেন দিশেহারা হয়ে পড়লাম। একটু পরেই মনে হলো পুলিশ বরং পুলিশের কাজ করুক, আমি আর বর্ষা চুপচাপ থাকি। যদি পুলিশ তদন্ত করতে করতে আমাকে কিংবা বর্ষাকে অ্যারেস্ট করে হ্যারাস করে, তখন না হয় কিছু একটা করা যাবে। দরকার হলে নানা ভাইয়ের সঙ্গে দেখা করে বিপদের কথা বলবো। নানা ভাইয়ের ফোন নাম্বারটা আমাকে দিতে পারেন? কেন, কি করবেন? শর্মিলা যেন ভয় পেয়ে গেলেন। ফোন নাম্বার নিয়ে লোকে কি করে? ফোন করে, আমিও তাই করব। নানা ভাইয়ের ফোন নাম্বারটা আমাকে দিন। আমার শেষ কথাটা একটু কড়া সুর ছিল। শর্মিলা আমার চোখে কি যেন দেখলেন, তারপর তড়ি ঘড়ি উঠে গিয়ে একটা ডায়েরির পাতা উল্টে নানা ভাইয়ের ফোন নাম্বারটা আমাকে বললেন। আমি মোবাইল ফোনের বোতাম টিপে নাম্বারটা টেলিফোন ডিরেক্টরিতে ঢুকিয়ে নিলাম। শর্মিলা তখন আমার মোবাইল নাম্বারটা চাইলেন, দিলাম, এবং ওর ফোন নাম্বারটাও মোবাইল ফোনে স্টোর করে নিলাম। মিস্টার দত্তগুপ্ত মার্ডার হওয়ার পর আপনি নানা ভাইয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেননি? না, শর্মিলা ইতস্তত করে জবাব দিলেন। পুলিশের অ্যাক্টিভিটিটা একটু থিতিয়ে আসুক, তারপর হয়তো কন্ট্যাক্ট করব। শর্মিলা আবার হাতঘড়ি দেখলেন, কাতর চোখে আমার দিকে তাকিয়ে বললেন, এবার উঠুন প্লিজ, জনি এখনই এসে পড়বে। তারপর মোবাইল ফোনটা পকেটে ঢুকিয়ে আমি উঠে দাঁড়ালাম। বললাম, ম্যাডাম চলি, থ্যাংক ইউ ফর ইয়োর কোঅপারেশন। শর্মিলা বোস ভদ্রতার হাসি হাসলেন, বললেন, আপনার খোঁজ খবরে নতুন কোনো ডেভেলপমেন্ট হলে আমাকে জানাবেন, দরকার হলেই বলবেন, আমি সবসময় হেল্প করতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে একজন দশাশই চেহারার লোক হুট করে ঢুকে পড়ল ঘরের ভেতরে। তাকে দেখে শর্মিলার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। ওর ফর্সা মুখ থেকে সমস্ত রক্ত কেউ যেন ব্লটিং পেপার দিয়ে শুষে নিল। একবার আমার দিকে, একবার আগন্তুকের দিকে সন্ত্রস্তভাবে তাকাতে লাগলেন, যেন এক্ষুনি কোনো বিপদ হতে পারে। ঘরে যে ঢুকেছে তার হাবভাবে একটু মালিক মালিক ছাপ রয়েছে। গায়ের রং রোদে পোড়া তামাটে, চৌকো মুখে অকালে ভাঁজ পড়েছে, কপালে কিছু বেশি, ছোট ছোট চোখে ঘোলাটে ভাব, চোখের নিচে অ্যালকোহলের ব্যাগ, আর ঠোঁটে কালচে ছোপ। নাকটা পেশাদার বক্সারদের মতো চ্যাপটা, মাথার কালো কুচকুচে চুল তেল মেখে পেতে আছড়ানো। বয়স 35-36 হবে। পরনে ঘিয়ে রঙের হাওয়াই শার্ট আর নস্যি রঙের ফুল প্যান্ট। জামাটা ঢোলা হলেও পেশি আর স্বাস্থ্য এখানে সেখানে জানান দিচ্ছে। আমার হাজবেন্ড জনি। মুখে চেষ্টা করে হাসি ফুটিয়ে শর্মিলা বললেন। মুখটা চিনতে পারলাম, কারণ দেওয়ালে টাঙানো একটা রঙিন ফটোগ্রাফে জনি ওর এক রোগাপটকা বন্ধুর সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। আমি হেসে হাত বাড়ালাম জনির দিকে। জনি হাসল, ওর মুখের রুক্ষ সন্দিহান ছাপটা কেটে গেল। আমার সঙ্গে হাত মেলালো। ওকে উইশ করে আমার পরিচয় দিলাম। তারপর আর কিছু বলার আগেই শর্মিলা বলে উঠলেন, মিস্টার মিত্র একটা অ্যাড ফিল্মে আমাকে দিয়ে কাজ করাতে চান। আজ বিকেলেই স্পেকট্রাম অ্যাডের অফিসে ওর সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে। ইশারা থেকে বুঝে নেওয়া বুদ্ধিমান লোকের কাজ, তাই একগাল হেসে বললাম, আপনার সঙ্গে দেখা করার জন্যই ওয়েট করছিলাম। ম্যাডাম বলছিলেন যে আপনি এক্ষুনি এসে পড়বেন। জনি একটা মোড়া টেনে নিয়ে আমাদের কাছাকাছি বসে পড়ল। অনুরোধের সুরে বলল, অ্যাডের কাজটাজের খোঁজ পেলে ওকে দেবেন। ওর মধ্যে পার্স আছে, কিন্তু ভালো চান্স পাইনি। তবে যারাই ওকে দিয়ে কাজ করিয়েছে দে গট হুকড।
হোয়াট ডু ইউ সে হানি? জনি হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে হঠাৎই ওর খেয়াল হলো আমি দাঁড়িয়ে আছি, তাই বলল, আপনি বসুন না। শর্মিলার দিকে ফিরে, ওকে চাটা দিয়েছ? শর্মিলা কিছু বলার আগেই আমি বললাম, আমার অনেক দেরি হয়ে গেছে, আর বসবো না, চলি, আবার পরে দেখা হবে। শর্মিলা আমাকে সদর পর্যন্ত এগিয়ে দিলেন। হঠাৎই একটা কথা মনে পড়ায় ওকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম, দত্তগুপ্ত কি চুরুট খেতেন? আচমকা এই ধরনের প্রশ্নে শর্মিলা কেমন যেন হকচকিয়ে গেলেন। তারপর একটু ভেবে বললেন, হ্যাঁ, মাঝে মাঝে মিস্টার দত্তগুপ্তকে যেন চুরুট খেতে দেখেছি। আমার কপালে ভাঁজ পড়ল। কি যে করি এখন? এভাবেই কি আমাকে আধার কানা হয়ে ঘুরে ঘুরে মরতে হবে? বর্ষা যদি ফোন করে তাহলে ওর সঙ্গে একটু আলোচনা করে দেখি। শর্মিলাদের ঘর থেকে আবছাভাবে ইংরেজি গানের কলি ভেসে আসছিল। জনি গান গাইছে। তারপরই নাম ধরে স্ত্রীকে ডাকল, জনি। একবার, দুবার। শর্মিলা শাড়ির আঁচল দিয়ে মুখের ঘাম মুছলেন। তারপর ব্যস্তভাবে বললেন, যাই, পরে আপনাকে ফোন করব। আপনি দরকার হলে ফোন করতে পারেন, দুপুরে করবেন, জনি তখন থাকবে না। আবার রাস্তার আমার সঙ্গী হলো। তবে সূর্যের পালা এখন শেষ, একটু পরেই চাঁদের পালা শুরু। বাড়ি ফেরার পর আমার ঝোড়ো কাকের মতো চেহারা দেখে মা আঁতকে উঠল। কয়েক লাইন বকুনি দিয়ে তারপর গজগজ করতে করতে ফ্রিজ থেকে ঠান্ডা জল এনে দিল। প্রায় শাসনের সুরে বলল, এবার একটু বিশ্রাম কর, বাড়ি থেকে আর বেরোস না। মা কথাগুলো না বললেও পারত, কারণ আমার শরীর আর বইছিল না। নিজের ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে ফুল স্পিডে পাখা চালিয়ে বিছানায় গা ঢেলে দিলাম। এলোমেলো চিন্তা মনের মধ্যে ঝড় তুলতে লাগলো। তারই মধ্যে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল মোবাইল ফোনের সুরেলা আওয়াজে। ধর্মড় করে ঘুম থেকে উঠে দেখি ঘর অন্ধকার। মোবাইল ফোনটা টেবিলে রাখা ছিল। অন্ধকারে হাতড়ে হাতড়ে সেদিকে এগোতে এগোতেই ফোনের বাজনা বন্ধ হয়ে গেল। ইস, বোধহয় বর্ষার ফোন ছিল। আলো জেলে মোবাইল ফোনটা হাতে নিয়ে মিসড কলের লিস্টে প্রথম ফোন নাম্বারটা দেখলাম। না, বর্ষার নাম্বার নয়, আমার চেনা অন্য কোনো নাম্বারও নয়। এরপর সিগারেট, চা আর দুশ্চিন্তা নিয়ে সময় কাটতে লাগলো। একসময় আর পেরে না উঠে টেপ রেকর্ডারে গান চালিয়ে দিলাম। ধীরে ধীরে দত্তগুপ্ত, শর্মিলা, জনি, নানা ভাই সবাই আবছা আবছা হয়ে আসতে লাগলো। কিন্তু বর্ষার ফোন এলো না। রাত প্রায় 10:30 নাগাদ আর থাকতে না পেরে বর্ষাকে ফোন করলাম। বোধহয় ওর মা ধরলেন। ধরেই প্রশ্ন করলেন, কে বলছেন? আমি নাম বললাম। বর্ষা এখন নেই, একটু কাজে বেরিয়েছে। আপনি কাল সকাল 8টা নাগাদ ফোন করবেন, পেয়ে যাবেন। ফোন শেষ হওয়ার পর বেশ ধন্দে পড়ে গেলাম। এত রাতে কোন কাজে বেরিয়েছে বর্ষা? দত্তগুপ্তের ফ্ল্যাটে গিয়ে কোনো বিপদে পড়ল না তো? নাকি মিস রোজির বাড়িতে গেছে? পরদিন অফিসে গিয়ে আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। অন্যান্য অস্কার নমিনিকে উপেক্ষা করে বর্ষা সরাসরি চলে এলো আমার কাছে। ফ্যাকাশে মুখে বলল, রিতেনদা, কাল আপনি ফোন করেছিলেন? আমি তখন করিয়া থানায় গিয়েছিলাম। শুনে আমার ফ্যাকাশে হয়ে যাওয়ার পালা। থানায়? তার মানে? ও নিচু গলায় সব বলল। করিয়া থানা থেকে ওকে ডেকে পাঠিয়েছিল। পাড়ার এক ঘনিষ্ঠ বান্ধবীকে সঙ্গে নিয়ে ও থানায় দেখা করতে গিয়েছিল। বর্ষা জানত সন্ধ্যের পর কোনো মহিলাকে ইচ্ছের বিরুদ্ধে থানায় ডেকে পাঠানো যায় না, কিন্তু কৌতূহল ওকে তাড়িয়ে নিয়ে গিয়েছিল। সেখানে পুলিশকেও যা বলার বলেছে, এও বলেছে ও খুনের ব্যাপারে ও কিছু জানে না। পুলিশের ধারণা দত্তগুপ্তকে কেউ বদলা নেওয়ার জন্যে খুন করেছে। কোনো মাফিয়া ডনও খুনের সঙ্গে জড়িয়ে থাকতে পারে। আচ্ছা বর্ষা, মিস্টার দত্তগুপ্ত কি চুরুট খেতেন? আমার আচমকা প্রশ্নে ও থতমত খেয়ে গেল। বলল, না তো, উনি ক্লাসিক খেতেন। মিস রোজিকে একদিন আমার সামনেই প্যাকেট বের করে অফার করেছিলেন, আমি দেখেছি। আমার মনের ভেতরে ঝড় উঠল। হে নিয়তি, এ তোমার কেমন খেলা? বর্ষা চাপা গলায় জিজ্ঞেস করল,
আপনার ছোটাছুটির কি রেজাল্ট হলো? ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। হেসে বললাম, এখন নয়, এক্ষুনি পুরো কায়স্থ তোমাকে তলব করে বসবে। চলো আজ বাইরে লাঞ্চ করব, তখন সব বলবো। বর্ষা ঘাড় কাত করল। ওর শ্যাম্পু করা চুল বিজ্ঞাপনের মতো দেখালো। আমি মুগ্ধ হয়ে ওকে দেখছিলাম। হঠাৎই দেখি প্রকাশ রায় চৌধুরী হিংস্র চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি বর্ষাকে বললাম, বর্ষা, এবার একটু প্রকাশের কাছে যাও, বৃষ্টি দাও, নইলে ওর চোখ মুখের যা হিংস্র অবস্থা দেখছি তাতে সামনে যাকে পাবে তাকেই কামড়ে দেবে। এত সমস্যার মধ্যেও বর্ষা হাসল। এসে সত্যি সত্যি চলে গেল প্রকাশের টেবিলের কাছে। আমি মাথা নিচু করে কাজে মন দিলাম। প্রেমে গদগদ হয় নাকি কেমন দেখায় সেটা আমি আর দেখতে চাই না। রশিদ আমাকে পথ দেখিয়ে নানা ভাইয়ের আস্তানার দিকে নিয়ে যাচ্ছিল। ওর লম্বা লম্বা চুল, ভাঙা গাল, লিকলিকে ঠ্যাঙা চেহারা দেখলে কে বলবে ও নানা ভাইয়ের হিটম্যান? 2-4টে খুন ওর কাছে কোনো ব্যাপার নয়। টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, সঙ্গে ছাতা নেই, তাই দুজনেই অল্প বিস্তর ভিজতে ভিজতে কাদা জল মারিয়ে একটা বস্তির সরু গলি ধরে এগোচ্ছিলাম। কলকাতার কোনো গলিতেই ভদ্রলোকের মতো আলো নেই, এখানেও তাই। কলকাতা চিরকালের জন্য উন্নয়নশীল রয়ে গেল। সত্যি সত্যি যদি কোনোদিন কলকাতার উন্নতি ঘটে যায়, তাহলে এখানে উন্নয়নশীল কাজকর্ম যেসব জনগণ অন্তপ্রাণ মহাজন করে থাকেন তারা নিতান্ত বেকার হয়ে পড়বেন। নানা ভাইয়ের অট্টালিকার সামনে পৌঁছে বুকের ভেতরটা ভয়ে মুচড়ে উঠল। বেঘোরে প্রাণ দেওয়ার এই পদ্ধতিটাই যে কেন আমার সবচেয়ে পছন্দ হলো কে জানে। ভয় তাড়াতে বর্ষার কথা ভাবতে শুরু করলাম। পরশুদিন বর্ষার সঙ্গে বিস্তর আলোচনার পর মনে হলো নানা ভাইয়ের সঙ্গে আমাকে যোগাযোগ করতে হবে। আমাকে পুলিশ হাজতে পুড়ে 3rd ডিগ্রি দেওয়ার আগে আসল খুনিকে ধরা চাই। আর সেটা নিশ্চয়ই রিতেন মিত্রের কর্ম নয়, অতএব নানা ভাই। গতকাল শর্মিলাকে ফোন করেছিলাম। আমার নাম বলা মাত্রই তিনি যে ধরনের হাসি হাসলেন তাতে যে কোনো লোকের মনে হতে পারে স্পেকট্রাম অ্যাডের সঞ্জিত করের ধারণাটাই ঠিক। আবার দত্তগুপ্ত বেঁচে থাকলে বলতেন শর্মিলা বোস 1st লেভেলের কাজ করছে। কেমন আছেন ম্যাডাম? ভালোই, আপনি? আপাতত ঠিক আছি, তবে আপনার হেল্প না পেলে আমার ফিউচার টেন্স হতে পারে, আর তাই নিয়ে ভীষণ টেনশনে আছি। বলুন কি হেল্প করতে হবে? নানা ভাইকে একটু কন্ট্যাক্ট করতে চাই। আপনি ফোন নাম্বার দিয়েছেন ঠিকই, তবে ডাইরেক্টলি ফোন করাটা বোধহয় ঠিক হবে না। নানা ভাইকে ফোন করে আপনি কি বলবেন? আবার সেই একই প্রশ্ন। শর্মিলা কি চান না আমি নানা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি? কিন্তু শর্মিলা তো এও জানেন আমাকে হেল্প না করে ওর উপায় নেই। আমি পুলিশের ঝামেলায় জড়ালে উনিও রেহাই পাবেন না। তাতে হয়তো জনির সঙ্গে ওর প্রেমের বিয়েটা চটকে যাবে। একটু হেসে বললাম, আমি মহিলা হলে কোনো প্রবলেম ছিল না, কারণ আপনি তো বলেছেন নানা ভাই মহিলাদের খুব রেসপেক্ট করেন। কিন্তু পুরুষদের কি করেন? পিনাকি দত্তগুপ্তের মতো কামতামাম করে দেন। শর্মিলা কিশোরীর মতো হেসে উঠলেন। দত্তগুপ্তের সঙ্গে আপনার কোনো তুলনা চলে না। একটু থেমে আদুরে গলায় বললেন, আপনি দারুণ অ্যাট্রাকটিভ। আমার হাত থেকে ফোনের রিসিভারটা আর একটু হলেই পড়ে যাচ্ছিল। আমাকে এইরকম ভালো ভালো কথা বলার জন্য শর্মিলা পরে হয়তো সেল ট্যাক্স সমেত বিল পাঠাবেন। ম্যাডাম প্লিজ আমার অবস্থাটা একবার বুঝুন, নানা ভাইয়ের সঙ্গে দেখা করার একটা ব্যবস্থা করে দিন। শর্মিলা তখন আমাকে রশিদের কথা বলেন, ওর ফোন নাম্বার দেন। তারপর রশিদের সঙ্গে আমার আলাপ আছে, আমি ওকে ফোন করে আপনার কথা বলে দিচ্ছি। আপনি আধ ঘন্টা পরে ওকে ফোন করুন, তবে খুব কেয়ারফুলি কথাবার্তা বলবেন। ও নানা ভাইয়ের 1 নম্বর হিটম্যান। যখন টেলিফোন ছাড়তে যাচ্ছি তখন শর্মিলা আবার জানতে চাইলেন নানা ভাইয়ের সঙ্গে দেখা করে আমি কি করব। মনে মনে ভীষণ বিরক্ত হলেও মিষ্টি গলায় উত্তর দিলাম, নানা ভাই কেমন আছেন, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেমন আছে সে কথা জিজ্ঞেস করব। তারপর জানতে চাইব দত্তগুপ্তকে মার্ডারের গুপ্ত কথা। একটু হেসে যোগ করলাম, পরে আপনাকে সব জানাবো। এবং রিসিভার নামিয়ে রাখলাম। টিন ও টালের তৈরি খুপড়ি গোছের ব্যাকা তেড়া ঘরগুলোর প্রায় গা ঘেঁষে জিরাফের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে নানা ভাইয়ের প্রাসাদ।
বস্তির কারুকার্যের পাশে শ্রাবস্তির কারুকার্য বড়ই বেমানান ঠেকছিল। কোলাপসিবল গেটের সামনে জোরালো আলো জ্বলছিল। ভেতরে একটা ঘরের খানিকটা অংশ চোখে পড়ছিল। লোকজনের চাপা কথাবার্তার আওয়াজ কানে আসছিল। রশিদ পকেট থেকে একটা মোবাইল ফোন বের করে ডায়াল করল। চাপা গলায় কী সব কথা বলল। তারপর আমাকে হাত নেড়ে ইশারা করল। যাইয়ে অন্দর যাইয়ে दाएं तरफ का बड़ा कमरा, पहले अपना नाम बताना, नाना भाई समझ जाएंगे। রশিদের নির্দেশ মতো ভেতরের দিকে পা বাড়ালাম। ভয়ে ঠকঠক করে পা কাঁপার ব্যাপারটা যে নিহাতি কথার কথা নয় সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছিলাম। বেশ কষ্ট করে হাঁটি হাঁটি পা পা করে ডান দিকের একটা বড় ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম। দরজার গ্রিলের পাল্লা হাট করে খোলা, তারপর কাঠের পাল্লা। হয়তো বাড়তি নিরাপত্তার কথা ভেবেই এই ব্যবস্থা। যারা মানুষের কাছে ভয় ফিরি করে বেড়ায় তারাও তাহলে ভয় পায়। ঘরের ভেতরে ঢুকতেই শৌখিন আতর আর মদের গন্ধ আমার নাকে ঝাপটা মারল। একেবারে পেছনের দেওয়াল ঘেঁষে কাছে ঢাকা বড়সড় এক্সিকিউটিভ টেবিল, তার ওপিঠে গদি মোড়া ঘূর্ণি চেয়ার, তাতে শরীর এলিয়ে পায়ের ওপর পা তুলে যিনি আয়েসি ঢঙে বসে আছেন তিনিই বোধহয় নানা ভাই। মাথায় 90% মরুভূমি, মাথার পেছন দিকটায় আর কানের পাশে ছিটে ফোটা মরুদ্যান, গায়ের রং কালো, বছর 50-এর থলথলে মুখ, ঠোঁটের ওপরে কাঁচা পাকা গোঁফ আর কাঁচা পাকা চাপদাড়ি, দাড়ির নিচেও চিবুকের ভাত চোখে পড়েছে। নানা ভাইয়ের পরনে পাজামা পাঞ্জাবি, গলায় পাহাড়ি কাঁকড়া বিছের লেজের মতো মোটা সোনার চেন, ডান হাতের ডুমো ডুমো আঙ্গুলে 4টে পাথর বসানো ভারী সোনার আংটি, ডান হাতের কবজিতে সোনার রিস্টব্যান্ড। নানা ভাইয়ের সামনের টেবিলে 2টো মোবাইল ফোন পড়ে আছে, তার পাশে কাট গ্লাসের নকশা তোলা গ্লাসে নেশা টলটল, তার কাছাকাছি নেশার বোতল, সোডার বোতল, চিকেন পাকোড়ার প্লেট আর 555 সিগারেটের প্যাকেট। টেবিলে আরও চোখে পড়ল একটা ডায়েরি, 3টে পেন আর ডান দিক ঘেঁষে একটা পার্সোনাল কম্পিউটার। ঘরের বাঁ দিকের দেওয়ালে বসানো রয়েছে একটা এয়ার কুলার মেশিন, কিন্তু মেশিন বোধহয় খারাপ, তাই 3টে সিলিং পাখা ঘুরছে। নানা ভাইয়ের টেবিলের এদিকটায় 4টে গদি মোড়া চেয়ার গেস্টদের জন্যে, সেখানে মাঝারি চেহারার একজন বসে ছোলা বা বাদাম কিছু একটা চিবোচ্ছে। এছাড়া দরজার ডান দিকে লম্বা গদিওয়ালা বেঞ্চে 2জন লোক বসে রয়েছে। ওদের চেহারা আর হাবভাব স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে ওরা নানা ভাইয়ের ছেলে। ওদের মধ্যে একজন কেন জানি না চেনা চেনা হলো। আমি ইতস্তত পায়ে এগিয়ে গেলাম নানা ভাইয়ের টেবিলের কাছে। টের পেলাম নানার ছেলেদের একজন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। নিশ্চয়ই তার ডান হাত পকেটে ঢোকানো এবং সতর্ক নজরে আমার গতিবিধি লক্ষ্য করছে। আমার নাম রিতেন মিত্র। মুক্তোর মতো ঝকঝকে সাদা দাঁত বের করে নানা ভাই হাসলেন। ওর ফোলা ফোলা গাল আরও ফুলে উঠল। বলল, আসুন আসুন, বসুন, রশিদ আপনার ব্যাপারে আমাকে বলছিল। ওর কথায় সামান্য টান টের পাওয়া গেল। আমি বসলাম, নিজের পরিচয় দিলাম। আতর আর মদের গন্ধ নাক অবশ করে দিচ্ছিল, কিন্তু সহ্য করা ছাড়া উপায় কি? কিছুক্ষণ চুপ করে থাকার পরে বললাম, নানা ভাই, একটা প্রবলেমে পড়ে আপনার কাছে এসেছি। প্রবলেমে না পড়লে আমার গরিবখানায় কেউ আসে না। হাসলেন নানা। বলুন, কি প্রবলেম? আমি তখন পিনাকি দত্তগুপ্তের খুনের ব্যাপারটা বললাম, পুলিশ আমাকে একবার ইন্টারোগেট করেছে, আবার করতে পারে। ওরা বোধহয় মার্ডারটার ব্যাপারে আমাকেই সন্দেহ করছে। শেষ পর্যন্ত পুলিশ হয়তো আমাকেই অ্যারেস্ট করবে। তবে বর্ষা কিংবা শর্মিলা বোসের কথা বললাম না। করিয়া থানার কে আপনাকে হ্যারাস করছে? মুখার্জি বাবু? দাসবাবু? আমি তখন ভয় পেয়ে বললাম যে না, এখনও ঠিক হ্যারাস করেনি, তবে আচমকা হয়তো অ্যারেস্ট করতে পারে। আমি একজন সাধারণ কম্পিউটার প্রোগ্রামার, কারো সাথে পাছে থাকি না। এসব ব্যাপার লোক জানাজানি হলে আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবো না। ইচ্ছে করেই নানাকে ইন্সপেক্টর বিশ্বাসের নাম বললাম না। নানা গ্লাসে চুমুক দিলেন, চেয়ারের হাতলে বার কয়েক টোকা মারলেন, কি যেন চিন্তা করতে লাগলেন। আমি আর থাকতে না পেরে মরিয়া হয়ে জিজ্ঞেস করলাম, নানা ভাই,
দত্তগুপ্তকে কি আপনি মানে আপনার কোনো লোক কি মানে মার্ডার করেছে? নানা ভাইয়ের চিন্তার ঘোর কেটে গেল। আমার দিকে অবাক চোখে তাকিয়ে গলা ফাটিয়ে হো হো করে হেসে উঠলেন। দেখা দেখে ওর 3 সাগরে দো হাসতে শুরু করলো। আমি ফ্যাল ফ্যাল চোখে ওদের দিকে তাকিয়ে বোকার মতো বসে রইলাম। মনের মধ্যে অপমানবোধ খোঁচা মারছিল। কিছুক্ষণ পর হাসির দমক কমলে নানা ভাই বললেন, বড়া ভোলা সাদা সিধা আদমি হ্যাঁ মিত্তির বাবু। আমার এরিয়ায় বা ক্লায়েন্টদের কানেকশানে অন্য এরিয়ায় মাসে আমাকে 2-5-10টা বডি ফেলতে হয়। তবে কবে কোন বডি ফেলেছি তার ডিটেলস কি মুখে মুখে বলা যায়? কি নাম বললেন জানো? আমি পিনাকি দত্তগুপ্তের নাম ঠিকানা আবার বললাম। হিকপিক। এই বিচিত্র শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে পেছন থেকে চেনা চেনা মনে হওয়া ছেলেটি ইয়েস বস বলে নানার টেবিলের কাছে এগিয়ে এলো। বুঝলাম হিকপিক ওর নাম। আচার্য সুনীতি কুমার বেঁচে থাকলে এই নামের উৎপত্তি এবং ব্যুৎপত্তি নিয়ে হয়তো একটা নিষ্পত্তি করে ফেলতেন। हिकपिक जरा देख तो, ये डायरी में या कंप्यूटर में वो पिनाकी दत्तगुप्त बॉडी का हिसाब है कि नहीं? हिकपिक नानार टेबिल থেকে ডায়েরিটা হাত বাড়িয়ে তুলে নিল। তারপর এক মনে পাতা উল্টাতে লাগলো। আমি চুপ করে বসে রইলাম। মদের গ্লাসে চুমুক দিতে দিতেই নানা ভাই আমার পাশে বসা ছোলা কিংবা বাদাম চিবানো লোকটার সঙ্গে কথা বলতে লাগলেন। হিকপিকের ডায়েরি দেখা শেষ হলো। আপন মনে এপাশ থেকে ওপাশ মাথা নেড়েও বলল, डायरी में तो नहीं मिला बस, अब देखते हैं कंप्यूटर में। হিকপিকের লিকপিকে রুক্ষ চেহারা দেখে ওকে ভিকিরি ছাড়া আর কিছু ভাবা যায় না। অথচ এই লোকটা লেখাপড়া জানে, কম্পিউটার অপারেট করতে পারে। আমি ওকে শ্রদ্ধা করতে শুরু করলাম। কম্পিউটারে মিনিট খানেক বোতাম টেপাটেপির পর হিকপিক বলল, हमारा क्लाइंट था बस, মাহিনা মে 10,000। ওর সুইচ অফ করে দিল কে? নানা ভাই বিড়বিড় করে বললেন। আমি ব্যাপার স্যাপার ঠিক বুঝে উঠতে পারছিলাম না। শর্মিলা আমাকে বলেছেন পিনাকি দত্তগুপ্তের ব্যাপারটা নানা জানেন, হয়তো নানাই ওর কাম তামাম করে দিয়েছেন। অথচ দত্তগুপ্ত মার্ডার হলে নানার আয় মাসে মাসে 10,000 টাকা করে কমে যাবে। সব কিছু কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। নানা ভাইয়ের কাছে শর্মিলার নাম বলাটা কি ঠিক হবে নাকি? ঠিক আছে মিত্তির বাবু, এই মার্ডারের ব্যাপারটা আমি ইনভেস্টিগেট করে দেখছি। তবে আপনার কোনো ভয় নেই, আপনি ভদ্রলোক, তার উপর আবার কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি করিয়া থানায় মেসেজ পাঠিয়ে দেব, আপনাকে কেউ ট্রাবল দেবে না। হ্যাঁ, যা বলছিলাম। আমি নানার কথার প্রতিবাদ করে বলতে যাচ্ছিলাম যে আমি ইঞ্জিনিয়ার নই, নিতান্তই একজন ছাপোষা প্রোগ্রামার। কিন্তু নানা ভাই একটানা কথা বলে যাচ্ছিলেন। আমি আরও 2টো কম্পিউটার কিনছি, এই 3টে মেশিন এসি রুমে বসিয়ে দেব। আপনি এখন কত করে স্যালারি পান? আমি বিরাট একটা ধাক্কা খেলাম। নানা ভাই কোন দিকে এগোতে চাইছেন, কিন্তু পরিস্থিতি সুবিধের নয়, তাই মিনমিন করে জবাব দিলাম, 10,500 মতো। ব্যাস, তাচ্ছিলের হাসি হাসলেন নানা ভাই। এতে কোনো ভদ্রলোকের মাস চলে? আপনি আমার কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে যান, মান্থলি 20,000 পাবেন উইথ পার্কস। ইউ? অপমানে আমার মুখে কোনো কথা জোগাচ্ছিল না। ঠোঁট জোড়া যে থরথর করে কাঁপছে সেটা ভালো করেই টের পেলাম। কেন যে মরতে আমি এখানে এলাম? শরীরটা শক্ত করে আমি মাথা নিচু করে বসে রইলাম। বর্ষার কথা ভেবে নিজেকে শান্ত করতে চাইলাম। নানা ভাই মুচকি মুচকি হাসছিলেন, আর চোখে সে হাসি আমি দেখতে পাচ্ছিলাম, আর ভেতরে ভেতরে জ্বলছিলাম। হিকপিক কম্পিউটারের কাছ থেকে পায়ে পায়ে এগিয়ে এলো আমার কাছে। মা যেমন করে অভিমানী ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়, সেভাবে আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, নানা ভাইয়ের আপনাকে পছন্দ হয়েছে, তাই এরকম দারুণ অফার দিয়েছেন। রাজি হো যা লালটু, রাজি হো যা। আমার কান্না পেয়ে যাচ্ছিল, দুগাল থেকে আগুনের হলকা ঠিকরে বেরোচ্ছিল। হে ভগবান, যদি তুমি সত্যিই থেকে থাকো তাহলে আমাকে অপমান সহ্য করার শক্তি দাও, আর যদি না থেকে থাকো তাহলে তো মিটেই গেল। কা মিত্তির বাবু, কুছ বলিয়ে? নানা ভাইয়ের গলা পেলাম।
আরও কিছুক্ষণ সময় নেওয়ার পর মুখ তুললাম। আমার মুখ দেখে নানা ভাইয়ের মুখটা একটু বদলে গেল। হিকপিক একটু সরে দাঁড়ালো আমার কাছ থেকে। দাঁতে দাঁত চেপে আমি বললাম, আমার নতুন চাকরির দরকার নেই নানা ভাই, পুরনোটাতেই বেশ চলে যাচ্ছে। আপনার তো গুসা হয়ে গেল দেখছি। আমি হিকপিকের দিকে একবার তাকিয়ে বললাম, আপনি যদি রাগ না করেন তাহলে কয়েকটা কথা বলি নানা ভাই। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, হাত নেড়ে আমাকে উৎসাহ দিলেন নানা। এই যে আপনার সাগরের হিকপিক। ইশারায় হিকপিককে দেখালাম আমি। ওর যা চেহারা, তাতে ঝোড়ো বাতাসে রাস্তায় বেরোতে পারবে না, হাওয়ায় উড়ে যাবে। ওর বডি এত সরু যে মেঝেতে কোনো ছায়া পড়বে না। ওর নাম হিকপিকের বদলে লিকপিক হলে মানানসই হতো। তা সত্ত্বেও ওর কি সাহস দেখুন। হাসলাম আমি, তার কারণ ওর পেছনে আপনি আছেন। আমার পেছনে কেউ নেই। ওর পকেটে হয়তো আর্মস আছে, আমার নেই। খোদা মেহেরবান তো চুহা পেহেলবান। আমার কথায় হো হো করে হেসে উঠলেন নানা ভাই। ক্লাসের ওষুধটুকু এক ঝটকায় গলায় ঢেলে দিয়ে ঠোঁট চেটে নিয়ে মজা পাওয়ার গলায় বললেন, মিত্তিরবাবু মরদ আছেন দেখছি। তো আমি যদি ওই শালা হিকপিকের পেছনে না থাকি, ওর পকেটে যদি কোনো আর্মস না থাকে, তাহলে আপনি কি করবেন? আমি উঠে দাঁড়ালাম। দেখিয়ে দেব যে আমি লালটু নই। ওরকম 3-4টে হিকপিককে পলিশ করার হিম্মত রাখি। হিকপিক আমার দিকে তেড়ে আসতে যাচ্ছিল। আমি হাত তুলে ওকে থামতে ইশারা করলাম, বললাম, এখনো থামো, নইলে দেরি হয়ে যাবে। তারপর নানা ভাইয়ের দিকে ফিরে, আর চলি নানা ভাই, আমার ব্যাপারটা একটু দেখবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি নানার 3জন সাগরীদের ম্যাপই মাথায় টুকে নিয়েছিলাম। এই মুখগুলো কখন কোথায় কাজে লাগে কে জানে। নানার টেবিলে রাখা মোবাইল ফোন বেজে উঠল। হিকপিক আমার পাশে পাশে দরজার দিকে এগুচ্ছিল। চাপা গলায় হিস হিস করে বলে উঠল, তেরা হিসাব মে ফিট কর দুঙ্গা। আমার মাথার ভেতরে আগুন জ্বলে উঠল। রাগে পাগল হয়ে আমি এক ঝটকায় ঘুরে দাঁড়ালাম। খপ করে হিকপিকের চোয়াল চেপে ধরলাম। আভি ওয়াক্ত হে লালটু, সুধর যা। কথাটা বলেই ওকে পেছন দিকে আলতো করে ঠেলে দিলাম। হিকপিক চার্লি চ্যাপলিনের মতো টাল খেতে খেতে পেছিয়ে গেল। নানা কিংবা তার অন্য সাগরীদরা একটি কথাও বলল না, জায়গা থেকেও নড়ল না, বরং মুচকি মুচকি হাসতে লাগলো। বাইরে এসে রশিদকে পেলাম। ওকে ছোট্ট করে ধন্যবাদ জানিয়ে বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করলাম। রাতে বিছানায় শুয়ে শুয়ে একটা জটিল অঙ্ক মেলাতে চেষ্টা করছিলাম। নানা ভাইয়ের টেবিলে আমি সিগারেটের প্যাকেট দেখেছি, চুরুট নয়, কিন্তু সেটাই কি শেষ কথা? পুলিশ মার্ডার ওয়েপনটা পেয়েছে কিনা আমি জানি না, জানার কোনো উপায়ও নেই। যদি পেয়ে থাকে তাহলে সেটা কি দত্তগুপ্তের ফ্ল্যাট থেকে পাওয়া গেল নাকি অন্য কোথাও থেকে? আমি শুরু থেকে অঙ্কটা ভাবছিলাম। দত্তগুপ্ত হয়তো খারাপ কাজ করত, কিন্তু তাই বলে কি খুনি পার পেয়ে যাবে? তাছাড়া আসল খুনির হদিস না পেলে হয়তো আমাকেই তার বদলে জেলে গিয়ে প্রক্সি দিতে হবে। বাপি আমাকে বেশি দিন কাছে পাননি, কিন্তু তারই মধ্যে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছিলেন। আমি যে এখন কি করি? পিনাকি দত্তগুপ্ত, শর্মিলা বোস, ঘটনার দিন রাতে সিঁড়ি বেয়ে ওঠা মতন সেই অবাঙালি ভদ্রলোক, নানা ভাই, বর্ষা এবং আমি, এই খুনের ব্যাপারে কারো গুরুত্বই কারো চেয়ে কম নয়। কিন্তু আমি কি মিথ্যে মিথ্যে ভয় পাচ্ছি? এমন কি হতে পারে যে সম্পূর্ণ অচেনা কেউ সম্পূর্ণ অজানা কোনো কারণে পিনাকি দত্তগুপ্তকে খুন করেছে? হতেও তো পারে। বুক ঠেলে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দীর্ঘশ্বাসকে বললাম, তোরা যত খুশি বুক ঠেলে লাইন দিয়ে পরপর বেরিয়ে আয়, কিন্তু আমার প্রবলেমটা সলভ করে দে। বিছানায় উঠে বসে একটা সিগারেট ধরালাম। সেই মুহূর্তেই মনে হলো কোথায় যেন একটা গরমিলের খোঁজ পেয়েছি আমি। কার একটা কথায় যেন আমার খটকা লেগেছিল। কে যেন বলল কথাটা, কে যেন। বহু চেষ্টা করেও মনে করতে পারলাম না, কিন্তু আমার মন বলছিল ওই কথাটা মনে পড়লেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাব আমি। রাতে বাড়ি ফিরতেই মিলি বলেছে আমার অফিস থেকে বর্ষা দাশগুপ্ত নামে একজন ফোন করেছিলেন। আমার মোবাইলে নাকি বহুবার চেষ্টা করেও লাইন পাননি।
অনেক সময় দেখেছি আকাশ মেঘলা থাকলে অথবা বৃষ্টি হলে মোবাইল ফোনের স্যাটেলাইট ঠিকমতো কাজ করে না, ফোনের ডিসপ্লেতে টাওয়ারের সিগন্যালটা কমজোরি হয়ে নেমে যায়। কাল হয়তো সেজন্যেই বর্ষা লাইন পায়নি। আজকের রাতটা খুব ঠান্ডা মাথায় আমাকে চিন্তা করতে হবে। অজস্র ভাঙা কাচ ছড়ানো, পথে খুব সাবধানে পা ফেলে হাঁটতে হবে, তারপর গন্তব্যে পৌঁছানো যাবে। তাই বর্ষাকে আর ফোন করিনি। অন্ধকারে ঘরে শুয়ে শুয়ে শুধু ভেবে চলেছি, অথচ তারই মধ্যে বর্ষার কথা মনে পড়ছিল। এইভাবেই নানান কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। পরদিন ঘুম ভাঙল মায়ের ডাকাডাকিতে। উঠেই দেখি ঘড়ির কাঁটা 9-এর ঘরে পেরিয়ে গেছে। মা বলল, কিরে আজ অফিস বেরোবি না? না, শরীরটা ভালো নেই। শরীরের আর দোষ কি? দিন রাত্রির টোটো করলে কখনো শরীর ভালো থাকে? কাল বৃষ্টিতে ভিজে আমার একটু ঠান্ডা মতন লেগে গিয়েছে। একটা নাক রাত থেকে বন্ধ হয়ে আছে, গা ম্যাচম্যাচ করছে। মায়ের কথার স্পষ্ট উত্তর না দিয়ে বিছানা ছেড়ে নামলাম। কলতলায় গিয়ে চোখে মুখে জল দিতে চোখ জ্বলতে লাগলো। ভালো করে হাত মুখ ধুয়ে ঘরে ফিরে আসতেই মিলি খবরের কাগজ আর চা দিয়ে গেল। খবরের কাগজে দত্তগুপ্তকে নিয়ে কদিন আর কোনো খবর ছাপা হয়নি। আজও কোনো খবর নেই। চায়ের পর সিগারেট ধরিয়ে আরও আধ ঘন্টা সময় কাটালাম। বিছানার ওপরে খবরের কাগজটা খোলা ছিল। সেখানে একটা বড় মাপের বিজ্ঞাপন চোখে পড়ছিল, সিগারেটের বিজ্ঞাপন। বিজ্ঞাপনে ওরা দাবি করছে যে ওদের সিগারেটের তামাকটা খুব হালকাও নয়, খুব কড়াও নয়, ঠিক যেমনটি আপনি চান। কাল থেকে মনে না পড়া কথাটা আমার মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। বর্ষাকে অফিসে ফোন করলাম। ফোন ধরেই ও 1,00,000 প্রশ্ন ছুড়ে দিল আমার দিকে। ওর প্রশ্নের জোয়ারে ডুবে যেতে যেতে আমি বললাম, শরীরটা ভালো নেই, আমি আজ অফিসে যাব না, তোমার সঙ্গে অনেক কথা আছে। টেলিফোনে নয়, সামনাসামনি কথা হওয়া দরকার। আজ সন্ধেবেলা ফ্রি আছো? অফকোর্স, সব কিছু জানার জন্য ছটফট করছি। 6:30টার সময় জগৎ সিনেমা হলের সামনে আসতে পারবে? আমি 5 মিনিট আগে থেকেই তোমার জন্য ওখানে ওয়েট করব। দেখা হলে সব বলবো। ওকে রিতেনদা, সি ইউ অ্যাট 6:30। ফোন শেষ করে ভাবতে বসলাম, বর্ষাকে কিভাবে সব বলবো? সব কিছু কি ওকে বিশ্বাস করে বলা যায়? ওরও তো দত্তগুপ্তের সঙ্গে কোনো সমস্যা তৈরি হয়ে থাকতে পারে, শর্মিলার মতন। তাহলে কতটুকু ওকে নিরাপদে বলা যায়? এইসব উথাল পাথাল ভাবনায় দুপুর প্রায় গড়িয়ে গেল। সেই সময়ে শর্মিলার ফোন এলো। কৌতূহল বড় বিচিত্র জিনিস, বিশেষ করে মেয়েদের। মিস্টার মিত্র, শর্মিলা বোস বলছি। হ্যাঁ বলুন। কাল নানা ভাইয়ের ওখানে কি হলো? রশিদ আপনাকে বলেনি? কয়েক সেকেন্ড ও প্রান্ত চুপচাপ, তারপর ঘনিষ্ঠ অভিমানী গলায়, বলতে না চাইলে বলবেন না, এরকমভাবে ইনসাল্ট করার কি আছে? শর্মিলা কি আমাকে নিয়ে অন্যরকম কিছু ভাবতে শুরু করেছেন? জনের সঙ্গে ওর বিয়ে হয়েছে মাত্র 6 মাস, এর মধ্যেই শেকল আলগা হয়ে পড়তে চাইছে, নাকি এটা ওর স্বভাব? পরের দিকে শুধু লাস্ট লেভেলের কাজই করতাম। প্রথম প্রথম অভাবের জন্যে, শেষ দিকে হয়তো স্বভাবে দাঁড়িয়ে গিয়েছিল, কে জানে। শর্মিলার কথাগুলো মনে পড়ে গেল আমার। আমি বললাম, না না, সেরকম কিছু নয়, ফোনে তো এত কথা বলা যায় না, সামনাসামনি দেখা হলে বলবো। এখনই আমার এখানে চলে আসুন না, বাড়িতে কেউ নেই, একা একা ভীষণ বোর হচ্ছি। আপনার কথা শুনতে শুনতে সময় কেটে যাবে। শর্মিলার স্বভাব দেখছি পিনাকি দত্তগুপ্তকেও অমর করে রাখবে। না ম্যাডাম, এখন একটা কাজে ফেসে গেছি, পরে সময় মতো গিয়ে আপনাকে বলে আসব। ঠিক আছে, আমার বাড়িতে আসতে হবে না, আমরা অন্য কোথাও মিট করতে পারি। এক্ষুনি তো সেটা করা যাবে না, পরে আপনার সঙ্গে ফোনে কথা বলে ঠিক করে নেব। ও হ্যাঁ, রশিদ আপনার কথা মতো হেল্প করেছে। আর সংক্ষেপে এটুকু জেনে রাখুন, নানা ভাইয়ের ওখানে গিয়ে খুব একটা কাজ হয়নি। তার মানে হলো এখনো আমি অন্ধকারেই দাঁড়িয়ে আছি। ফোন অফ করে দিলাম। গতকালের মেঘলা ভাবটা আকাশে থেকেই গিয়েছিল। বিকেল 5টা থেকে বৃষ্টি শুরু হলো।
প্রায় 7:30 নাগাদ আমি আর বর্ষা শর্মিলা বোসের দরজায় কড়া নাড়লাম। বৃষ্টি তখনও থামেনি। বর্ষার সঙ্গে সময় মতোই আমি দেখা করেছি। আমার সর্দির ভাবটা বেড়েছে, সেই সঙ্গে শুরু হয়েছে কাশি, তাই ছাতা নিয়েই বেরিয়েছি। ও সময় মতো হাজির হতেই ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ছাতা থাকলেও ওর চুড়িদার বেশ খানিকটা ভিজে গেছে, পোশাকের পায়ের কাছে কাদার ছিটে, তবে মুখটা টলটল করছে। ওকে দেখা মাত্রই বুকের ভেতরে উল্টোপাল্টা ব্যাপার শুরু হলো। রাজাবাজারের দিকে হাঁটতে হাঁটতে আমরা কথা বলছিলাম। প্রথমে খানিকটা অফিসের কথা হলো, তারপর দত্তগুপ্ত, নানা ভাই, এসব শুরু হলো। পথ চলতে চলতে কথা বলা খুবই শক্ত ব্যাপার, তার উপর রাস্তায় জল, কাদা, যানজট আর মানুষের ভিড়। সায়েন্স কলেজ পেরিয়ে একটা ছোট রেস্তোরাঁয় আমরা বসলাম। আমার কাছ থেকে নানা ভাইয়ের ব্যাপারটা সংক্ষেপে শোনার পর বর্ষা বেশ হতাশ হলো, খানিকটা ভয়ও পেয়ে গেল সে। পুলিশ যদি আবার হ্যারাস করে? ওকে বললাম যে নানা আমাকে আশ্বাস দিয়েছেন, বলেছেন যে পুলিশ আমাকে আর বিরক্ত করবে না। তবে ওর কথা নানাকে বলিনি, যদি নিতান্ত দরকার হয় তাহলে বলতে হবে। বর্ষা বলল, না না, বলার দরকার নেই। ওর মুখটা কেমন কালো হয়ে গেল। কিছুক্ষণ কথা বলার পর ওকে বললাম, বর্ষা, তোমাকে এখন একজনের বাড়িতে নিয়ে যাব, যাবে? চমকে উঠল বর্ষা। কার বাড়িতে? শর্মিলা বোসের বাড়িতে, কাছেই গড়পাড়ে উনি থাকেন। হঠাৎ ওর বাড়িতে কেন? একটা ব্যাপারে আমার একটু খটকা লাগছে, সেই ব্যাপারে একটু কথা বলতে যাব। তুমি সঙ্গে গেলে ভালো হয়, তাছাড়া তুমি তো ওকে কখনো দেখোওনি, ওর সঙ্গে আলাপও হয়ে যাবে। আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে। তোমার কোনো ভয় নেই, আমি তো সঙ্গে আছি। মাঝারি বৃষ্টির মধ্যেই আমরা রেস্তোরাঁ ছেড়ে বেরিয়ে পড়লাম। ঠিক তখনই প্যান্টের পকেটে আমার মোবাইল ফোন বেজে উঠল। বোতাম টিপে কথা বললাম। আমার LICর এজেন্ট। উনি জানতে চাইছেন গত বছরে আমি যে বলেছিলাম এবছর একটা জীবন সুরক্ষা পলিসি করাবো, সেটা করাবো কি না। চমৎকার প্রশ্ন এবং চমৎকার সময়। জীবন সুরক্ষা যদি আমার দরকার না হয় তাহলে আর কার দরকার হবে? ওকে বললাম, নিশ্চয়ই করাবো, উনি যেন নেক্সট উইকে আমার অফিসে আসেন। মিনিট 10 মধ্যেই আমরা শর্মিলা বোসের দরজায় পৌঁছে গেলাম। দরজা খুলে আমাকে দেখেই তিনি ভূত দেখার মতো চমকে উঠলেন। এ কি, আপনি? তারপর চাপা গলায় বললেন, জনি বাড়িতে আছে। আমি হাসলাম। তারপর একটু পাশে সরে দাঁড়াতেই শর্মিলা আমার পেছনে দাঁড়ানো বর্ষাকে দেখতে পেলেন। দরজার কাছটায় আলো তেমন জোরালো নয়, কিন্তু ওদের দুজনের মুখ আমি স্পষ্টভাবেই দেখতে পাচ্ছিলাম। না, ওরা একে অপরকে আগে কখনো দেখেনি। আমি ভেজা ছাতাটা দরজার পাশে রাখলাম, তারপর শর্মিলাকে একরকম পাশ কাটিয়েই ভেতরে ঢুকে গেলাম। বর্ষাও দরজার পাশে ছাতা রেখে বাধ্য মেয়ের মতো আমাকে অনুসরণ করল। সামনের ঘরের দরজা খোলা, একটা মোড়া আর একটা এলোমেলোভাবে ভাঁজ করা খবরের কাগজ চোখে পড়ল। ঘরে ঢোকার আগে আমি শর্মিলা আর বর্ষাকে পরিচয় করিয়ে দিলাম। বললাম, ম্যাডাম, আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই। বর্ষা আমার অফিস কলিগ, তাছাড়া দত্তগুপ্তের কাছেও পার্ট টাইম কাজ করত, ফার্স্ট লেভেলের। দত্তগুপ্তের ফ্ল্যাট থেকে পুলিশ ওর ফোন নাম্বার পেয়েছে। হেসে বললাম, আমাদের 3 জনের একই প্রবলেম, সেই প্রবলেম সলভ করার জন্যই আপনার কাছে এসেছি। দেখে মনে হলো শর্মিলা খানিকটা যেন ধাতস্থ হলেন। একটু সময় নিয়ে বললেন, জনি পাশের ঘরে টিভি দেখছে। জনির ইংরেজি গানের কলি আমার কানে আসছিল। বোধহয় MTV এনজয় চালিয়ে টিভির গানটাই মুখস্থ করছে। ঘরটাকে চট করে একটু গুছিয়ে নিয়ে শর্মিলা আমাদের বসতে বললেন। সামান্য দূরে নিজেও বসলেন। ওর পরনে ম্যাক্সি, চুলের গোছা কপালের এদিক ওদিক ছড়িয়ে, হালকা পারফিউমের গন্ধ নাকে আসছে। কাল নানা ভাইয়ের ওখানে কি হলো মিস্টার মিত্র? আমি হাত তুলেও কি ইশারা করলাম। পরে বলছি, আগে আপনি বলুন, দত্তগুপ্ত কি চুরুট খেতেন? শর্মিলার ভুরু কুঁচকে গেল। কাছেই কোথাও টিনের চালের ওপরে বৃষ্টির ফোঁটা পড়ে রিমঝিম শব্দ হচ্ছিল। বৃষ্টির কেমন একটা গন্ধও নাকে আসছিল। মাঝে মাঝে মিস্টার দত্তগুপ্তকে যেন চুরুট খেতে দেখেছি। থেমে থেমে বললেন শর্মিলা,
আগেও এই কথাই আমাকে তিনি বলেছিলেন। বর্ষার সঙ্গে সঙ্গে কি একটা বলতে যাচ্ছিল, আমি ইশারায় ওকে থামিয়ে দিলাম। বর্ষা কি বলেছে আমার স্পষ্ট মনে আছে। দত্তগুপ্ত ক্লাসিক সিগারেট খেতেন। আমি মাথা ঝুঁকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর বললাম, ম্যাডাম, আপনি আমাকে মিথ্যে কথা বলছেন কেন? দত্তগুপ্ত চুরুট খেতেন না, ক্লাসিক সিগারেট খেতেন। দত্তগুপ্ত যখন মার্ডার হন তখন আমি ওই ফ্ল্যাটে চুরুটের গন্ধ পেয়েছিলাম। নানা ভাইও চুরুট খান না। তাহলে কে চুরুট খায়? নিশ্চয়ই আপনি নন। আমার ঠাট্টায় শর্মিলা হাসবেন কিনা ভাবছিলেন। ঠিক তখনই একটা গর্জন শোনা গেল। আমি চুরুট খাই? সো হোয়াট, সো ব্লাডি হোয়াট। টের পাইনি কখন দরজায় জনি এসে দাঁড়িয়েছে। ওর হাতে সরু ধরনের একটা জ্বলন্ত চুরুট, পরনে গাঢ় ছাই রঙের বারমুডা আর সাদা পোলো নেক টি শার্ট। টি শার্টের বুকের ওপরে লেখা, দিস সিটি রানস অন লাভ। জনি চোখ ছোট করে আমাকে দেখছিল, দৃষ্টিটা এমন যেন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে বসতে পারে। শর্মিলা ভয়ের চোখে স্বামীর দিকে তাকিয়েছিলেন। বর্ষার মুখেও কখন যেন আশঙ্কার ছাপ পড়েছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। চুরুটের গন্ধটা শুকে দেখার জন্য জনির দিকে এক পা এগোলাম। ঠিক তখনই দেওয়ালে টাঙানো ফটোতে আমি হিকপিককে দেখতে পেলাম। জনির পাশে দাঁড়িয়ে হাসছে। এই জন্যই হিকপিককে আমার চেনা চেনা মনে হয়েছিল। জনির চুরুটের গন্ধ নাকে আসতেই সব অঙ্ক মিলে গেল। সো ইট ওয়াজ ইউ। জনির দিকে তাকিয়ে আমি বললাম, মার্ডার উইপনটা তুমি কোথায় লুকিয়ে রেখেছ? উত্তরে জনি নোংরা খিস্তি করে উঠল। চুরুটটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে আমার তলপেটে লাথি চালালো। বর্ষা ভয়ের চিৎকার করে উঠল। শর্মিলা জনি বলে ডেকে উঠলেন। আমি পলকে শরীরটা ঘুরিয়ে নিয়েছি বটে, তবে লাথিটা পুরোপুরি এড়াতে পারলাম না। ওটা আমার কোমরে এসে লাগলো। আমি ছিটকে পড়ে গেলাম। সামলে নিয়ে উঠে বসার আগেই জনি এগিয়ে এলো আমার কাছে। কলার ধরে এক হ্যাচকা টানে আমাকে দাঁড় করিয়ে দিল। হিংস্র জন্তুর মতো দাঁত বের করে বলল, নোবডি মেসেস অ্যারাউন্ড উইথ মাই ওয়াইফ। দত্তগুপ্ত আমার ওয়াইফকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল। ওর হিসেব আমি চুকিয়ে দিয়েছি। এখন তুই আমার ওয়াইফকে লাফড়ায় জড়াতে চাচ্ছিস? জনি আমাকে দেওয়ালে ঠেসে ধরল। ওর ডান হাত আড়াআড়িভাবে চেপে বসলো আমার গলায়। আমার দম বন্ধ হয়ে আসছিল। চোখের নজর ঝাপসা হয়ে এলো। সেই ঝাপসা নজরেই আমি জনি আর হিকপিকের রঙিন ফটোটা দেখতে পাচ্ছিলাম। আমার ভেতরে একটা পাগল করার রাগ টকবক করে ফুটতে শুরু করলো। কিন্তু জনি হিকপিক নয়। ওকে সামলাতে আমার মতো অন্তত দুজন লোকের দরকার। এখন আরেকজন কোথায় পাবো? বর্ষা আর শর্মিলা জনির হাত ধরে টি শার্ট ধরে যেমনভাবে টানাটানি করছিল, ওকে ছাড়াতে চেষ্টা করছিল, আর একই সঙ্গে চিৎকার চেঁচামেচি করছিল। জনির কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। ও আমার মুখের কাছে মুখ এনে তোড়ে গালাগাল দিচ্ছিল। ওর থুথুর কণা বৃষ্টির মতো আমার মুখে ছড়িয়ে পড়ছিল। ঠিক তখনই আমার খড়কুটো আঁকড়ে ধরতে চাওয়া হাত মোবাইল ফোনটা খুঁজে পেল। এক মুহূর্ত দেরি না করে আমি মোবাইল ফোনটা হাতুড়ির মতো বসিয়ে দিলাম জনির বাঁ কানের ওপরে। গরম তেলে গোটা লঙ্কা ফেললে যেমন ফেটে যায়, সেরকম একটা শব্দ হলো। ফোনের খাটো অ্যান্টেনাটা জনির কানের গর্তে ঢুকে গেল কিনা কে জানে। তবে জনি হুড়মুড় করে খসে পড়ে গেল মেঝেতে। নিথর হয়ে পড়ে রইল। ওর বাঁ কানের পাশ দিয়ে রক্ত বেরোচ্ছিল। আমি মোবাইল ফোনটা আবার উঁচিয়ে ধরেছি দেখে শর্মিলা বুক ফাটা চিৎকার করে ছুটে এসে আমাকে একেবারে জাপটে ধরলেন। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মোবাইল ফোনটা আমার হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করতে লাগলেন। আমি শর্মিলাকে ঠেলে সরিয়ে দিয়ে ধীরে ধীরে মেঝেতে বসে পড়লাম। ঘোলাটে চোখে বর্ষার দিকে তাকিয়ে হাঁপাতে লাগলাম। বর্ষা তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এর মধ্যেই আশেপাশের 2-4 জন বাসিন্দা ঘরের দরজায় এসে ভিড় জমিয়ে ফেলেছে। আমি ইশারায় ওদের চলে যেতে বললাম। তাতে ওরা ইতস্তত করছে দেখে ধমকের গলায় বললাম, এসব ফ্যামিলি ম্যাটার, আপনারা চলে যান প্লিজ। এবার কাজ হলো। আমি গলায় হাত বোলাতে বোলাতে উঠে দাঁড়ালাম। বর্ষা ছুটে এসে আমাকে ধরল। সঙ্গে সঙ্গে আমি অন্যরকম হয়ে গেলাম। অনেক ভুলে যাওয়া কবিতার লাইন পলকে মনে পড়ে গেল।
শর্মিলা তখন জনির উপর ঝুঁকে পড়ে ওর মুখে জলের ছিটে দিচ্ছিলেন। আমি বর্ষাকে বললাম দরজাটা ভেজিয়ে দাও। ও দরজা ভেজিয়ে দিতেই শর্মিলাকে বললাম, ম্যাডাম, জনিকে এখন একটু ঘুমোতে দিন, সেই ফাঁকে আপনাকে দুটো কথা বলে নিই। শর্মিলা আমার দিকে ঘুরে তাকালেন। আমার ডান হাতে ধরা অ্যান্টেনা ভাঙা মোবাইল ফোনটার দিকে চোখ পড়তেই ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাড়াতাড়ি জনির কাছ থেকে খানিকটা দূরে সরে গেলেন। জনি আগে নানা ভাইয়ের দলে ছিল? ঠান্ডা গলায় জানতে চাইলাম। হ্যাঁ, ওই মিস্টার দত্তগুপ্তের কাছে মাসে মাসে টাকা আনতে যেত। সেই থেকেই আমার সঙ্গে পরিচয়, তারপর ফ্রেন্ডশিপ। জনির রিভলভারটা এখন কোথায়? ওটা জনির নয়। কাঁদতে কাঁদতে শর্মিলা বললেন, মিস্টার দত্তগুপ্তকে শায়েস্তা করার জন্য রিভলভারটা ও হিকপিকের কাছ থেকে জোগাড় করেছিল। সেদিনও আমার সঙ্গে পিনাকি দত্তগুপ্তের ফ্ল্যাটে গিয়েছিল নেহাতি ওকে ভয় দেখাতে। শুরুতে কথাবার্তা বেশ ঠান্ডা মাথাতেই হচ্ছিল, কিন্তু হঠাৎই মিস্টার দত্তগুপ্ত আমার নামে একটা নোংরা কথা বলায় জনি রাগে ফেটে পড়ে। ওকে লেফট অ্যান্ড রাইট মারধর করে বিছানায় কাত করে দেয়। তারপর আমি কিছু করে ওঠার আগেই আচমকা ওর মুখে বালিশ চাপা দিয়ে গুলি করে দেয়। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। দিশেহারার মতো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকি। ওকে একরকম ধাক্কা দিয়ে ফ্ল্যাট থেকে বের করে দিই। তারপর তাড়াহুড়ো করে দত্তগুপ্তের ঘর সার্চ করে আমার ফটোর খামটা খুঁজে বের করি। দত্তগুপ্তের লাইটার নিয়ে বাথরুমে চলে যাই। সেখানে খামটা পুড়িয়ে কমোডে ফেলে দিয়ে ফ্ল্যাশ করে দিই। লাইটারটা শাড়ির আঁচলে মুছে দত্তগুপ্তের ঘরে সবে রেখেছি, তক্ষুনি ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি আপনি। কান্নার দমকে শর্মিলার গলা কেঁপে উঠল। আপনাকে আমি চিনি না, ফ্ল্যাটে কেন এসেছেন তাও জানি না, কি বলবো ভাবছি। তখন আপনি নিজে থেকে সব ইনফরমেশন জানিয়ে আমাকে হেল্প করলেন। পিনাকি দত্তগুপ্ত খুব নোংরা লোক ছিল, বহু মেয়ের লাইফও শেষ করে দিয়েছে। অতগুলো লাইফের পাশে ওর একটা লাইফের কি দাম আছে বলুন? জনি আমার জন্য নানা ভাইয়ের দল ছেড়ে দিয়েছিল। দল ছাড়তে চাইলে নানা ভাই কাউকে আটকান না, শুধু কন্ডিশন হচ্ছে সে যেন নানা ভাইয়ের ডার্ক অ্যাক্টিভিটির ব্যাপারে মুখে কুলু পেটে থাকে। তাহলে নানা ভাই বা তার গ্যাংয়ের কেউ তার নামও কোনোদিন উচ্চারণ করবে না। কিন্তু কন্ডিশন ব্রেক করলেই সেই লোকটির গল্প শেষ। শর্মিলা কান্নায় ভেঙে পড়লেন। এবার তাহলে জনির গল্প শেষ, আমার গল্পও শেষ। বিশ্বাস করুন রিতেনবাবু, জনিকে আমি ভালোবাসি। ও ও আমাকে ভীষণ ভালোবাসে। আমার মুখে বোধহয় একটু অবিশ্বাসের ছায়া পড়েছিল। সেটা লক্ষ্য করে আমার পায়ের কাছে এসে একেবারে হুমড়ি খেয়ে পড়লেন শর্মিলা। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে জড়ানো গলায় বললেন, আপনার সঙ্গে যে ইন্টিমেট কথাবার্তা বলেছি সেটা স্রেফ নিজেরা বাঁচার জন্যে। আমাদের এই নতুন সংসারকে বাঁচাতে আমি আরও 5-7 জনের সঙ্গে শুতে রাজি আছি, কিন্তু আমি জনিকে ছেড়ে থাকতে পারবো না, বিশ্বাস করুন। শর্মিলার পরের কথাগুলো কান্নায় জড়িয়ে গিয়ে আর বোঝা গেল না। আমি একটু ইতস্তত করে ওকে ধরে তুললাম। অবাক চোখে দেখলাম ওর মুখের দিকে। ভালোবাসা, তোমার মধ্যে এমন কি আছে যে বারবার তুমি জিতে যাও? বর্ষার মুখের দিকে তাকালাম আমি। তারপর শর্মিলাকে বললাম, ম্যাডাম, পুলিশকে আমরা কিছু জানাবো না। আপনাকে কথা দিলাম, পুলিশ যদি আমাকে 1000 প্রশ্ন করে তাহলেও ওদের আমি আপনার কথা বলবো না। বলবো না যে আমি আপনাকে খুঁজে পেয়েছি। শর্মিলা কাঁদতে কাঁদতে আমার হাত দুটো চেপে ধরলেন। জনি ততক্ষণে সামান্য নড়তে শুরু করেছে। আমি জনির দিকে ইশারা করে বললাম, ওকে একটু অ্যাটেন্ড করুন, পরে সব বুঝিয়ে বলবেন। আমরা এখন যাই। শর্মিলা কৃতজ্ঞ চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি আর বর্ষা ওর বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। বৃষ্টি তখনও পড়ছে। বর্ষাকে বাড়ি পৌঁছে দেব বলে একটা ট্রামে উঠলাম। একেবারে ফাঁকা ট্রাম। সামনের দিকের জোড়া সিটে পাশাপাশি বসলাম দুজনে। বর্ষা আলতো সুরে জিজ্ঞেস করলো, গলায় এখনো ব্যথা আছে? আমি বললাম, না, যদিও গলাটা বেশ ব্যথা করছিল। বর্ষা আড়ালে আমার হাত চেপে ধরল। ট্রাম এন্টালি পৌঁছানো পর্যন্ত আমরা একটিও কথা বলিনি, শুধু বর্ষার হাতটা আমার হাতের মধ্যে ধরা ছিল। ওকে বাড়ির দরজায় পৌঁছে দিয়ে চলে আসার সময় জিজ্ঞেস করলাম, বর্ষা, আমি কি এখনও তোমার স্রেফ একজন অস্কার নমিনি?
বর্ষা উত্তরে শুধু হাসল, কিন্তু হাসিটা এমন যে আমার ভীষণ বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করল। এখানেই শেষ হলো অনিশ দেবের লেখা গোয়েন্দা গল্প murder.com। আজ এই পর্যন্তই। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।